ক্যাবল লাইনের ব্যবসা করে দিব্যি ভালোই চলছিল শ্রীনুর দিনকাল। সংসার, বন্ধু আর ব্যবসার মাঝে জীবনে আসে এক পরীর মতো সুন্দরী শান্তশিষ্ট মেয়ে ভাল্লি। একসাথে একটা সাজানো স্বপ্নের মতো জীবন কাটানোর স্বপ্ন বুনতে শুরু করে। কিন্তু রাত 9টা বাজতেই ঘটে অদ্ভুত এক ঘটনা। যে ভাল্লি সারাদিন একদম শান্ত আর স্নিগ্ধ, সে রাত 9টা বাজতেই হঠাৎ বদলে যায়। তার চোখে মুখে ঘোর, মুখে ঘন নিঃশ্বাস আর মনের মধ্যে একটাই পাগলামি, সিরিয়াল দেখতে হবে এখনই। প্রথমে ব্যাপারটা শ্রীনু তেমন গুরুত্ব না দিলেও প্রতিদিন একই কাণ্ড হতে দেখে তার মনে জমতে থাকে সন্দেহের বীজ। দিনের আলোয় ভাল্লি কিছুই মনে করতে পারে না যে গত রাতে সে কি করেছে, কিন্তু প্রতি রাতেই সে হয়ে ওঠে এক ভয়ানক সিরিয়াল পিচাস। আর এখানেই গল্পে নেয় অদ্ভুত এক মোড়, কারণ শুধু ভাল্লি না, শ্রীনুর বাকি দুই বন্ধুর স্ত্রীরও একই দশা। রাত 9টা বাজলেই যেন পুরো একটা গ্রাম রূপ নেয় এক সিরিয়াল ভূতের দুনিয়ায়। এই অদ্ভুত ভূতের উৎস কোথায়, ঠিক রাত 9টায় কেন তাদের পাগলামি শুরু হয়, আর এমন কি আছে ওই সিরিয়ালে যার টানে স্বাভাবিক মানুষ বদলে যায় বিভৎস আত্মায়। হঠাৎ এই আত্মারা কোথা থেকেই বা এলো, আর এরা ঠিক রাত 9টায় বা কেন আসে? এমনই ভরপুর সাসপেন্স, গা ছমছমে ভয়ের সাথে মেলাগুলো কমেডি আর মজার সব টুইস্টে ভরা হরর কমেডি নিয়ে আজ এক্সপ্লেন করব শুভাম। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। সবাই গ্রামের এক বাসার পাশে ভিড় জমিয়ে কান্নার রোল ফেলে দিয়েছে, কারণ এ বাসার বৃদ্ধ মহিলার জান প্রায় যায় যায় অবস্থা। মহিলাটার পোতা বুক চাপড়ে কান্না করে বলছে, আহারে দাদি, সারা জীবন পাগলামি করে গেলে, সকালে তো নিজের বানানো পাথরের মতো মোয়াগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলে, তাহলে এখন কি হলো? এখন আমার দোকানের উদ্বোধনী রিবন কে খুলবে বলো? আশেপাশে সবাই দাদির জন্য কান্না করছে, কিন্তু দাদির কোনো সাড়াই নেই। হঠাৎ ঘড়িতে 9টা বাজতেই মিরাক্কেল শুরু হয়ে যায়। দাদি কোনো মতে হাত কাঁপিয়ে টিভির দিকে ইশারা করে। দাদির পোতা তো কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে, কিন্তু তার স্ত্রী জলদি রিমোট এনে টিভি চালিয়ে দেয়, কারণ 9টায় দাদির প্রিয় সিরিয়াল শুরু হয়ে যায়। যে এত মানুষের কান্না শুনে এক বিন্দুও নড়ছিল না, সে সিরিয়ালের আওয়াজ শুনতেই একদম ঘাড় ঘুরিয়েই তাকায়। সিরিয়ালের নায়ক রাজাবাবু মনে মনে বলে, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি লক্ষ্মী, তোমাকে আজ আমি আমার করে নিয়ে যাবই। বলেই দরজায় টোকা দিলে ধুম ধুম টানানা টোন শুরু হয়ে যায়। আজ সবাই বোকার মতো একবার দাদিকে দেখে তো একবার সিরিয়াল দেখে। দরজা খুলতেই এক মহিলা চিঠি দিয়ে বলে, লক্ষ্মী এই চিঠি রেখে কোথাও চলে গেছে। রাজা চিঠিটা খুলতেই দেখে লক্ষ্মী লিখেছে, আমি চলে যাচ্ছি, আমাকে আর খুঁজবেন না। বেচারা রাজার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আর এখানেই সিরিয়ালের শেষ। এই দৃশ্য দেখে মৃত পথযাত্রী দাদিও লাফিয়ে উঠে চিৎকার করে রাজাকে গালি দিয়ে বলে, এই মেয়েকে আর কত জ্বালাবি, তোর মাথা ফেটে মরণ হয় না কেন? দেখেছেন সিরিয়ালের কি পাওয়ার, মরা মানুষকেও জেতা করে দেয়। টিভিতে বলে, খুব জলদি আপনাদের পছন্দের কাপল রাজা আর লক্ষ্মীর মিলন পর্ব হবে, তাই 9টা বাজতেই টিভিতে চোখ রাখতে ভুলবেন না। কিন্তু দেখা যায় এই গ্রামের সবাই এই জনম জনমের বন্ধন নামের সিরিয়ালের এতটাই পাগল যে 9টা বাজতেই পুরো গ্রামের রাস্তা একদম ফাঁকা হয়ে যায়। হাতে গোনা কটা কুকুর ছাড়া আর কিছুই দেখা যায় না। শ্রীনু নামের এক হোস্ট টিভিতে হোম টাউন নামের এক লাইভ অনুষ্ঠানে আসে, যেখানে কল করলে টিভি, ব্লেন্ডার, ফ্যান, প্রেসার কুকার এমন নানা পুরস্কার পাওয়া যাবে। শ্রীনু প্রোগ্রাম শুরু করতেই কলের হিড়িক পড়ে যায়। তবে শ্রীনুর শর্ত হলো সে একটা ভিডিও চালু করবে, এরপর সেই ভিডিও থেকে যে কোনো একটা প্রশ্ন করবে, যে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে পুরস্কার হবে তারই। পুরস্কারের লোভে পাল্লি নামের এক দর্জি কল দেয়। শ্রীনু বিরক্ত হয়ে বলে, রোজ কল দিয়ে কি লাভ, একবার তো পুরস্কার জিততেও পারেননি। পল্লী বলে, পুরস্কার না জেতা পর্যন্ত আমিও হার মানবো না। শ্রীনু সাথে সাথে একটা গানের ভিডিও চালু করে। কিছুক্ষণ পর গান বন্ধ করে জিজ্ঞেস করে, এবার বলেন এই গানের নায়িকা কতবার ভ্রু নাচিয়েছে? এটা কোনো প্রশ্ন হলো? বেচারা পাল্লি এবারও না পেরে হতাশ হয়ে কল কেটে দেয়। এরপর যারাই কল করে সবাইকে এমন উদ্ভট প্রশ্ন করে যে কেউ কোনো উত্তর দিতেই পারে না, আর কারো গিফটও জেতা হয় না। এভাবেই কোনো মতে প্রোগ্রাম শেষ করে শ্রীনু যেন হাফ ছেড়ে বাঁচে। শ্রীনু আসলে এই হোম টাউন চ্যানেলের মালিক, তার নিজে একটা ডিশ লাইনের দোকান আছে। শ্রীনু তার অ্যাসিস্ট্যান্ট বান্টিকে বলে, এত চিৎকার করে কথা বলতে গিয়ে গলা বসে গেছে। বান্টি বলে,
আপনি তো এই চ্যানেলের মালিক, তাহলে নিজে এত কষ্ট করার কি দরকার? প্রোগ্রামটা আমাকে সামলাতে দিন। শ্রীনু বলে, শোন, একটা প্রোগ্রাম চালানো এত সহজ না, বুঝেছিস? তখনই নিচ থেকে এক লোক এসে জানায় তার টিভির স্ক্রিনে দাগ দেখা দিচ্ছে। শ্রীনু বলে, আমি বান্টিকে পাঠিয়ে দিব। বলেই নামার সময় বান্টিকে বলে, আজ তো অমাবস্যার রাত, রাতে একটা ভূতের মুভি চালু করে দিস। সকাল সকাল আদর্শ স্ত্রীর মতো পূজা করতে থাকা এই মেয়েটার নাম হলো গায়ত্রী, আর সদ্য বাজার থেকে ফিরে আসা এই লোকের নাম সুরেশ। সুরেশের হাতে মাছ দেখে গায়ত্রী বলে, আজ তো শনিবার, তাহলে মাছ কেন? সুরেশ রেগে বলে, তোমার খাওয়ার দরকার নেই, শুধু আমিই খাবো। গায়ত্রী লক্ষ্মী স্ত্রীর মতো সুরেশ বলার আগেই সব কাজ শেষ করে দেয়। কখনো গোসলের পানি এগিয়ে দেয়, কখনো খাবার এগিয়ে দেয়। তবে প্রতিদিনের মতো আজও সুরেশ টিফিনের খাবার খায়নি, তাই গায়ত্রী তার ডায়েরিতে সেই মেনুর পাশে ক্রস এঁকে দেয়। গায়ত্রী সুরেশকে বলে, বাসার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করিয়ে আনলে ভালো হতো। নির্দয় সুরেশ বলে, দুটো হাত আছে না, আজ থেকে হাতেই বাটবে। গায়ত্রী চুপচাপ হাতে হা মিলায়। আর এই যে সকাল সকাল দোকানে বিরক্তি নিয়ে এসেছে, তার নাম চরণ। চরণের একটাই সমস্যা, তার দোকান থেকে সবাই বাকিতে জিনিস নিয়ে যায়। চরণের স্ত্রী শালিনী হঠাৎ বলে, ওই যে মা ইতনি তুলসী একটা সিরিয়াল আছে না, ওখানে নায়িকা ছোট মা একটা মিরর ওয়ার্কের শাড়ি পরেছিল, আমাকে অমন একটা শাড়ি কিনে দিবে? চরণ রেগে বলে, এই মহিলা আগে দুইটা স্বামীকে ছেড়েছে, তোমার তাকে ফলো করার কি দরকার? বেচারি শালিনীর মনটাই খারাপ হয়ে যায়। এদিকে শ্রীনু তার বাবা মায়ের সাথে মেয়ে দেখতে এসেছে, কিন্তু মেয়ে এখনো আসছে না দেখে বাবা মা খুবই বিরক্ত। মেয়ের বাবা মাকে চিন্তায় দেখে শ্রীনু বলে, কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষা করছি। তখনই মেয়ে মানে ভাল্লি আসলে শ্রীনুর মা বলে, ওকে শাড়ি পরিয়ে আনুন। শ্রীনু বলে, না না, তার কি দরকার, ওনাকে এমনিই ভালো লাগছে। ভাল্লির বাবা ইতস্তত করে বলে, আমার মেয়ে ডিগ্রি পর্যন্ত পড়েছে। ভাল্লি রেগে বলে, আসলে আমি MBA কমপ্লিট করেছি, এখন কর্পোরেট ব্যাংকের লোন সেকশনে কাজ করছি। মেয়ে চাকরি করে শুনে শ্রীনুর মায়ের মুখ তো মলিন হয়ে যায়। ভাল্লির বাবা বলে, আপনারা চাইলে বিয়ের পর ও কাজ ছেড়ে দিবে, কোনো সমস্যা নেই। ভাল্লি রাগি চোখে বাবার দিকে তাকালে বাবা বলে, তোমরা একা কথা বলতে চাইলে ছাদে যেতে পারো। শ্রীনু যেন এই সময়টার জন্যই অপেক্ষা করছিল, তাই সে বাবা মাকে কিছু না বলেই হুট করে উঠে ভাল্লির সাথে হাঁটা দেয়। ছাদে আসতেই শ্রীনু কি বলবে বুঝতে না পেরে পাশে ট্যাঙ্কি দেখে বলে, আমার মনে হয় প্লাস্টিকের ট্যাঙ্কি থেকে সিমেন্টের ট্যাঙ্কি ভালো। ভাল্লি বলে, আমার তো মনে হয় প্লাস্টিকই ভালো, না হলে সিমেন্টের ট্যাঙ্কি ধুলাবালি পরিষ্কার করতে করতে তো জানি শেষ। নিচে শ্রীনুর বাবা বলে, অনেক সময় তো কেটে গেছে, ওদেরকে ডাকুন। ছাদে এই দুইজন নিজেদের সম্পর্কে জানবে কি, তারা এখনো সেই সিমেন্টের ট্যাঙ্কি আর প্লাস্টিকের ট্যাঙ্কির পার্থক্য আলোচনায় ব্যস্ত। নিচ থেকে ভাল্লির মা ডাকলে ভাল্লি হাসতে হাসতে বলে, আমরা দরকারি কথা ছাড়া সব কথাই আলোচনা করে ফেলেছি। শ্রীনু বলে, আসলে আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই, আমি একটা কেবল বিজনেস চালাই আর ব্যাংকে 7 লাখ লোন আছে। কথাটা শোনা মাত্রই ভাল্লি চুপ হয়ে যায়। শ্রীনু বেশ ঘাবড়ে যায়। হঠাৎই শ্রীনুকে অবাক করে দিয়ে ভাল্লি বলে, চিন্তার কিছু নেই, এই লোন আমরা একসাথে শোধ করব। মানে ভাল্লি বিয়েতে রাজি। এবার আর শ্রীনুর খুশি দেখে কে? সে তো সারা রাস্তা 32টা দাঁত বের করে হাসতেই থাকে। মা বাসায় ফিরে বলে, মেয়েটা একে তো দেরি করে এসেছে, তারপর এসে কাউকে কোনো সম্মান না দিয়েই হুট করে বসে পড়েছে। আদব কায়দা বলতে কিছুই নেই, এই মেয়েকে ঘরে আনা যাবে না। শ্রীনু বলে, প্রথমত মেয়েটা শিক্ষিত, তার উপরে সে কাজ করে, কাজের কত প্রেশার থাকে জানো? তোমরা ভালো করে শুনে নাও, আমি এই মেয়েকেই বিয়ে করব। ওদের বাসায় কল দিয়ে বিয়ের তারিখ ঠিক করো। আর হ্যাঁ, বাসায় সিমেন্টের ট্যাঙ্কি সরিয়ে প্লাস্টিকের ট্যাঙ্কি লাগাবো। বাবা মায়ের আর বুঝতে বাকি থাকে না, ছেলে আর তাদের নিয়ন্ত্রণে নেই। ভাল্লি তার স্ত্রী হয়ে আসবে এই খুশিতেই শ্রীনু নতুন টিভি কিনে বাসার পথে যাচ্ছে। হঠাৎ শুনে ডিশ কুমার নামের এক ছেলে বলছে সে শহরে নতুন এক ডিশ সার্ভিস চালু করবে, যেখানে সব বয়সের মানুষের জন্য আলাদা আলাদা চ্যানেল থাকবে। বাসার মহিলাদের জন্য সিরিয়াল, বাচ্চাদের জন্য কার্টুন চ্যানেল, আঙ্কেলদের জন্য খবর আর গানের চ্যানেল। এইসব শুনে বান্টি বলে, আপনি চিন্তা নিয়েন না, আমাদের ক্যাবেল টিভিকে কেউ ছাড়বে না। এসবের পাত্তা না দিয়ে শ্রীনু খুশি মনে নতুন টিভি নিয়ে বাসায় ঢুকলে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কেন? শ্রীনু বলে, আমার নতুন সংসার হবে না? বাবা তো হতবাক হয়ে যায়। দুই বিবাহিত বন্ধু সুরেশ আর চরণ তাদের অবিবাহিত বন্ধুকে শিক্ষা দিতে আসে। শ্রীনু বলে, ভাল্লি যখন বলল আমরা একসাথে লোন শোধ করব, তখনই আমি তার প্রেমে পড়ে যাই। চরণ সুরেশকে বলে, দেখেছিস, এখনই বলছে যে বউয়ের টাকায় চলবে। শ্রীনু অবাক হয়ে তাকালে সুরেশ বলে, তুই একটু অভিনয় করে দেখাতো, বিয়ের পর তুই কিভাবে তোর স্ত্রীর কাছে চা চাইবি? শ্রীনু চোখ বুজে লজ্জা লজ্জা মুখ করে বলে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি এক কাপ চা দিবে? না পারলেও সমস্যা নেই, আমি বানিয়ে নিব। এত ভালো ব্যবহার দেখে সুরেশ আর চরণ হাসতে থাকে। চরণ বলে, জানিস আমি কিভাবে চা চাই? একবার শুধু বলি চা, ব্যাস, সাথে সাথেই শালিনী চা নিয়ে আসে। রমেশ বলে, আমার তো চা উচ্চারণ করা লাগে না, হাত দিয়ে ইশারা করলেই কাপ চলে আসে। এইসব অস্বাভাবিক কথা শুনে শ্রীনু বলে, তোরা তো দেখি পিওর সাইকো। সুরেশ বলে, আলফা মেল না হয়ে
হয়ে ম্যান করলে বউ আরেক আলফা মেল খুঁজে পালিয়ে যাবে। শ্রীনু বেচারা ভয় পেয়ে গেলে সুরেশ বলে, শোন, দুই প্রকারের পুরুষ থাকে, একটা হলো সাধারণ পুরুষ আর আরেকটা হলো আলফা মেল। আর এই আলফা মেলের বৈশিষ্ট্য কোনো বইয়ে বা ইতিহাসে পাওয়া যাবে না, এটা শুধুমাত্র অভিজ্ঞ আলফা মেল থেকেই পাওয়া যায়। শ্রীনু হতবাক হয়ে বলে, এই আলফা মেলকে আবার কোথায় পাওয়া যায়? চরণ বলে, আরে তোর সামনেই তো বসে আছে, আর আমরা এই গুণ পেয়েছি আমাদের বাবা আর দাদাদের কাছ থেকে। আলফা মেলের বৈশিষ্ট্য হলো এরা বউকে শাসনের উপরে রাখে, বাসায় সে যা বলবে তাই হতে হবে, আর সে কখনোই তার ভুল স্বীকার করবে না, সরিও বলবে না। মানে এমন একজন যে কাউকে ভয় পাবে না, লজ্জা করবে না, আর নিজের বউয়ের সাহায্য তো কখনোই নিবে না। শ্রীনু বলে, এসব কি বলছিস? সুরেশ বলে, দেখ, আমরা আমাদের বউদেরকে ভালোবাসি, তার উপর আমাদের তো লাভ ম্যারেজ, কিন্তু তাদের সামনে কখনোই ইমোশন দেখানো যাবে না, দুর্বলতা দেখানো যাবে না, তাহলে বউ ভয়ে একদম টাইট থাকবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। শালিনী আর গায়ত্রী মিলে ভাল্লিকে সাজিয়ে দিচ্ছে। শালিনীর এত সুন্দর সাজানো দেখে ভাল্লি প্রশংসা করে বলে, তুমি কি কোনো পার্লারে কাজ শিখেছো? শালিনী বলে, আরে না, 4টা সিরিয়াল দেখেই শিখে গেছে, আমার খুব ইচ্ছা একটা পার্লার দিব। ভাল্লি বলে, তাই নাকি? লোন চাইলে আমি ব্যবস্থা করে দিব। পেছন থেকে গায়ত্রী বলে, সংসারে শুধু স্বামী কামালেই হয়, স্ত্রীর কামানোর কি দরকার? এসব শুনে ভাল্লির ভালো না লাগলেও সে চুপ করে থাকে। শালিনী বলে, সব টাকা আবার স্বামীকে দিয়ে দিও না, কিছু টাকা নিজের জন্য রেখে দিও। দুইজনের থেকে দুই রকম মতামত শুনে ভাল্লি আরো কনফিউজ হয়ে যায়। কিছুক্ষণ পর শালিনী আর চরণ বিয়ের ভেন্যুতে আসলে অটোওয়ালা টাকা ফেরত দিলে শালিনী টাকা নিতে যায়, সাথে সাথেই চরণ টাকা ছিনিয়ে নিয়ে নেয়। শালিনী গায়ত্রীকে কপালে একটা টিপ পরিয়ে দিতেই সুরেশ রেগে গায়ত্রীকে দেখলে গায়ত্রী ভয়ে টিপ খুলে ফেলে। এদিকে দুই আলফা মেল শ্রীনুকে এত বোঝানোর পরও সে ভাল্লিকে বউর সাথে দেখে তাকে দেখার জন্য পাগলামি শুরু করে দেয়। কখনো পর্দার আড়াল থেকে উকি দেয়, তো কখনো আড়াল থেকে তাকায়। আংটি খোঁজার রীতিতে প্রথমে ভাল্লি আংটি পেলে সুরেশ আর চরণ রেগে তাকায়, তাই পরের বার শ্রীনু আংটি আর হাত ছাড়া করে না। এভাবেই দুষ্ট মিষ্টি খুনসুটিতে শ্রীনু আর ভাল্লির বিয়ে শেষ হয়। এরপর সব এক এক করে গিফট দিতে আসে। চরণ একটা সোনার আংটি দিলে শ্রীনু খুশিতে হাঁটু গেড়ে বসে ভাল্লিকে আংটি পরাতে গেলে দুই বন্ধু আর চোখে তাকায়। শ্রীনু জলদি উঠে আলফা মেয়ের সাথে নাটক করে স্বাভাবিকভাবে আংটি পরিয়ে দেয়। এভাবেই তো সঙ্গ দোষে লোহা ভাসে। রাতে শ্রীনু বেশ চিল মুডে ভাল্লির জন্য অপেক্ষা করছে। ভাল্লি রুমে আসতেই শ্রীনু জিজ্ঞেস করে, মা কিছু বলেছে? ভাল্লি মিটিমিটি হেসে বলে, বলল আপনি নাকি ভোলা ভালা, কিছুই নাকি বোঝেন না। শ্রীনু বাচ্চার প্রথম দিনই এইভাবে নিজেকে বোকা বানাবে তা হয় নাকি? তাই বন্ধুদের বুদ্ধি মতো নিজেকে আলফা মেল প্রমাণ করতে বলে, বাসার লোক আসলে আমাকে চেনেই না, আমি হলাম এই এলাকার বস, না হলে এত বছর কেবল টিভি চালাতে পারি নাকি? আমার পাশে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই। ভাল্লি সবাই পাত্তা না দিয়ে চাঁচুয়ে খেতে শুরু করলে শ্রীনু রাগ করেছে এমন ভাব দেখিয়ে উঠে চলে যায়। ভাল্লি ডাকলেও কোনো পাত্তা দেয় না। হঠাৎই ঘড়িতে 9টার ঘন্টা বাজে। সাথে সাথেই সহজ সরল ভাল্লির রূপ বদলে এক হিংস্র রূপে উঠে দাঁড়িয়ে সোজা টিভির কাছ থেকে রিমোট নিয়ে টিভি দেখতে বসে। শ্রীনু বলে, আসলে এই টিভি তোমার জন্যই এনেছি। মার সাথে সিরিয়াল দেখে, কিন্তু আমি তো ইংলিশ মুভি পছন্দ করি। বলতে বলতেই দেখে ভাল্লি সিরিয়াল নিয়ে বসে গেছে, তাও আবার মহল্লার সবার প্রিয় সেই জনম জনমের বন্ধন সিরিয়াল। রাজা তখনও তার স্ত্রী লক্ষ্মীকে খুঁজছে। এই সিরিয়াল দেখে ভাল্লি কেমন যেন অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। শ্রীনু কয়েকবার ভাল্লিকে ডাকে, ভাল্লি কোনো সাড়া না দিলে রেগে বলে, এটা কি কোনো সিরিয়াল দেখার সময় নাকি? ভাল্লি আচমকাই বিভৎস নজরে তাকিয়ে মুখে আঙ্গুল রেখে চুপ করে বসতে বলে। বেচারা শ্রীনু কি আর করবে, রেগে আরেক পাশে ফিরে ঘুমিয়ে পড়ে। আর ভাল্লি তখন সিরিয়াল দেখে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, মনে হচ্ছে তার উপরে যেন কোনো অশরীরী ভর করেছে। সকাল হতেই বেচারা শ্রীনু মন খারাপ করে নাস্তা খেতে বসেছে। ভাল্লি রেডি হয়ে এসে শ্রীনুর মাকে বলে, আমাকে একটা রুটি দিন তো, অফিসে যেতে হবে। মা অবাক হয়ে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। ভাল্লি শ্রীনুকে বলে, রাতে কি হয়েছিল আপনার? কিছু না বলেই ঘুমিয়ে গেলেন। তখনই টিভিতে খবর দেখায় যে জনম জনমের বন্ধনে সিরিয়ালের লক্ষ্মী আর রাজার যেন জলদি দেখা হয়ে যায়, তাই সিরিয়ালের ভক্তরা কেউ মন্দিরে মানত করছে, তো কেউ ডিরেক্টরকে গালি দিচ্ছে। এইসব শুনে ভাল্লি বলে, সামান্য সিরিয়ালের জন্য কেউ আবার এসব করে নাকি? শ্রীনু হতবাক হয়ে তাকায়। রাতে দেখলো এক রূপ আর এখন আরেক রূপ। ভাল্লি তখন শাশুড়ির বানানো খাবার মজা করে খেয়ে আঙ্গুল চাটতে চাটতে বলে, মা আর একটা রুটি দিন তো। মা তো রেগে রান্নাঘরে দেয় হাঁটা। বেচারা শ্রীনু চুপচাপ বসে থাকে, সে আর কি বা করবে। শ্রীনু ভাল্লিকে তাদের কেবল টিভির অফিস দেখাতে নিয়ে আসলে ভাল্লি দেখে পাশে আরেক ডিশের দোকানে বড় বড় করে লেখা, পাশের ওদের কাছে আছে 50টা চ্যানেল আর আমাদের কাছে আছে 999টা। শ্রীনু রেগে ডিশ কুমারকে ঝাড়তে আসলে ডিশ কুমার বলে, আমার দোকানে সাইনবোর্ড লাগিয়েছে, তাতে
আপনার কি সমস্যা? শ্রীনু আর কিছু বলতেই যাবে তার আগেই ভাল্লি রেগে এসে বলে, কি মনে করো নিজেকে? আমার স্বামীকে দেখে নরম মনে হয়, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়ানোর কারো সাহস নেই, বুঝেছো? আজই এই বোর্ড নামাবি আর দূর হয়ে যাবে এখান থেকে। সহজ সরল ভাল্লির এই রূপ দেখে বেচারা শ্রীনু জলদি তাকে টেনে নিয়ে বাইকে ওঠায়। রাস্তায় শ্রীনু বলে, আমি তো কথা বলছিলাম, তুমি ঝগড়া করতে গেলে কেন? ভাল্লি বলে, আপনাকে ও উল্টাপাল্টা বলবে আর আমি চুপ থাকবো নাকি? স্কুলের স্টেজে গান গাইতে গেলে এক ছেলে একবার আমাকে বাজে কথা বলেছিল, তাকে এমন মার দিয়েছিলাম যে কোনোদিন সামনেই আসেনি। শ্রীনু ভাবে যাকে এত নরম স্বভাবের ভেবেছিল সে দেখি একদম গুন্ডি। শ্রীনু বলে, তা একটা গান শোনাও তো। ভাল্লি বলে, আজ রাতে শোনাবো বলেই লাজুক হাসি দিয়ে চলে যায়। রাতে ভাল্লি শ্রীনুকে বলে, আমি আজ অফিসে বসে একটা কথা ভাবছিলাম, আমাদের ডিশ লাইনে নতুন একটা প্রোগ্রাম চালু করতে হবে, এতে আমাদের শত্রুপক্ষের সব চাল ভেস্তে যাবে। আমরা যদি সন্ধ্যা 6টার পরিবর্তে সন্ধ্যা 7টায় কোনো প্রোগ্রাম চালাই তাহলে কেমন হয়? শ্রীনু রেগে বলে, এই ব্যাপারগুলো আমি নিজের সামনে নিব। ভাল্লি কষ্ট পেয়ে মুখ গোমরা করে বসে থাকে। শ্রীনু এসে গান গাইতে বললে ভাল্লি মুখ ফুলিয়ে বসে থাকে। শ্রীনু ভাল্লিকে বলে, সকাল থেকে আমি তোমার গান শোনার জন্য অপেক্ষা করছি। ভাল্লির মনটা ভালো হয়ে গেলে সে গান গাইতে শুরু করে, কিন্তু শ্রীনুকে তার দিকে তাকিয়ে থাকে দেখে হেসে হেসে বলে, আপনি চোখ বন্ধ করুন, না হলে আমি গান গাইতে পারবো না। শ্রীনু চোখ বন্ধ করে অপেক্ষা করছে। ঠিক তখনই ঘড়িতে 9টার ঘন্টা বেজে ওঠে। শ্রীনু চোখ বন্ধ করে সিরিয়ালের গান শুনতে পেয়ে চোখ খুলে দেখে ভাল্লি টিভি ছেড়ে তার সামনে বসে মন্ত্রমুগ্ধের মতো সিরিয়াল দেখছে। শ্রীনু বিরক্ত হয়ে টিভির সামনে দাঁড়িয়ে বলে, তুমি আবার পাগলের মতো সিরিয়াল দেখতে বসে গেছো? ভাল্লি কোনো উত্তর না দিয়ে শ্রীনুর সাইড দিয়ে টিভি দেখে। শ্রীনু রেগে টিভির কেবল খুলে দিলে ভাল্লি বেশ রাগী চোখে শ্রীনুর দিকে তেড়ে আসে। এরপর নিজেই টিভির সুইচ লাগিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে। শ্রীনু রেগে বলে, তুমি নিজের স্বামীকে অসম্মান করছো। ভাল্লি কোনো উত্তর না দিয়ে খাটের পাশে বসে সিরিয়াল দেখতে থাকে। শ্রীনু আবারও টিভি অফ করতে গেলে ভাল্লি এক হাত দিয়ে পুরো খাট ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে বলে, টিভি বন্ধ করার সাহস তুই পেলি কোথায়? শ্রীনু ভয়ে টিভি চালিয়ে এক কোনায় গিয়ে বসে পড়ে। ভাল্লি এক নজরে হা হয়ে তখনও সিরিয়াল দেখেই যাচ্ছে। পরের দিন সকালে অফিসে সুরেশ দেওয়ালে পোস্টার লাগাচ্ছে। শ্রীনু বেশ চিন্তিত গলায় বলে, গত রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। চরণ বলে, তোমরা কি ওই জন্মের বন্ধন সিরিয়ালের ব্যাপারে কিছু জানো? ওই সিরিয়ালটা যখনই শুরু হয় আমার স্ত্রী কেমন যেন অদ্ভুত আচরণ করে, হুট করে অনেক বেশি ভায়োলেন্ট আর রাগী হয়ে যায়। শ্রীনু বলে, আমার সাথে ঠিক এমনটাই হয়েছে। সুরেশ বিরক্ত হয়ে বলে, তোমাদের সব ফালতু কথা বাদ দাও তো। চরণ বলে, গত রাতে ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ ছিল, তাই আমি রিমোট নিজের কাছেই রেখেছিলাম। আমার স্ত্রী রেগে আমার উপরে চালের বস্তা ফেলে দেয়, অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়েছি। শ্রীনু বলে, আমার সাথে এত খারাপ কিছু হয়নি, কিন্তু এর থেকে কমও হয়নি। সুরেশ বলে, মেয়ে মানুষ তো একটু সিরিয়ালের পাগল হবেই, আর তোমরা তো কাল খুব সাহসী ছিলে, তাহলে আজ কি হলো? আমার থেকে কিছু শিখো। চরণ জিজ্ঞেস করে, তোমার ডিউটি শিফট কখন? সুরেশ বলে, সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা। শ্রীনু বলে, যদি সিরিয়ালের সময় তুমি বাসায় থাকতে তাহলে বুঝতে। তুমি এক কাজ করো, আজ ছুটি নাও আর সিরিয়ালের সময় নিজের স্ত্রীর থেকে কফি চেয়ে দেখো। সুরেশ হেসে বলে, আমাকে সব ভয় দেখিয়ে লাভ নেই। আলফা মেল কিভাবে হতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। আমি কাউকে ভয় পাই না, আর আজ তার ডেমো দেখাবো। আজ অফিস থেকে ছুটি নিয়ে সুরেশ বাড়িতেই থাকে। সিরিয়ালের সময় হয়ে যাচ্ছে দেখে টিভি ছেড়ে বসে পড়ে। চরণ আর শ্রীনু জানালা দিয়ে উকি মেরে দেখছে যে ভেতরে কি হয়। গায়ত্রী কাপড় আয়রন করছে। ঠিক তখনই ঘড়িতে 9টার বেল বেজে ওঠে। গায়ত্রী একটা চেয়ার নিয়ে টিভির ঠিক সামনে এসে বসে পড়ে। টিভির চ্যানেল চেঞ্জ করে সিরিয়াল দিলে সুরেশ বেশ রেগে বলে, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার কফি লাগবে। গায়ত্রী তাও মন্ত্রমুগ্ধের মতো সিরিয়াল দেখতে থাকে। সুরেশ দেখে কোথা থেকে যেন পোড়া গন্ধ আসছে। আসলে গায়ত্রী কিছুক্ষণ আগে তার প্যান্ট আয়রন করছিল, তাতে আগুন ধরে গেছে। সুরেশ তাড়াতাড়ি গিয়ে আয়রন বন্ধ করে গায়ত্রীর কাছে এসে বেশ রেগে বলে, যাও আমার জন্য এখনই কফি বানাও। বলেই রিমোট নিয়ে টিভি বন্ধ করে রিমোটের ব্যাটারিগুলো খুলে ফেলে দেয়। চরণ আর শ্রীনু ভাবতে থাকে, ব্যাটারি ফেলে দেওয়ার আইডিয়াটা তো ভালোই। হঠাৎই গায়ত্রী ভয়ঙ্কর ভাবে সুরেশের দিকে তেড়ে এসে বলে, ব্যাটারি দাও। সুরেশ রেগে বলে, এখন কি তুমি আমাকে মারবে নাকি যে এভাবে তেড়ে এসেছো? আমার সাথে এভাবে কথা বললে তোমাকে বাসা থেকে বের করে দিব। এদিকে বাইরে থেকে চরণ আর শ্রীনু বারবার সুরেশকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা? সে তো আলফা মেল। গায়ত্রী রেগে সোজা সুরেশের গলা টিপে ধরে শূন্যে উঁচু করে ধরে, তার
তারপর দূরের টেবিলের দিকে ছুঁড়ে মারে। সুরেশ বেশ ভয় পেয়ে যায়। গায়ত্রী তখনও রিমোটের ব্যাটারি চাইতে থাকলে সুরেশ ভয়ে পাগলের মতো ব্যাটারি খুঁজতে থাকে। শ্রীনু আর চরণ জানালা দিয়ে বলে ব্যাটারি রান্নাঘরের দিকে ছুঁড়ে মেরেছে। এটা শুনে সুরেশ ভয়ে রান্নাঘরের দিকে গিয়ে ব্যাটারি খুঁজছে। গায়ত্রী রেগে চরণদের দিকে তাকালে তারা বোকার মতো চেহারা করে হেসে দেয়। এদিকে সুরেশ ফ্রিজের নিচে ব্যাটারি খুঁজছে। গায়ত্রী এসে জোরে জোরে ফ্রিজ ঝাঁকাচ্ছে। ঠিক তখনই সিরিয়ালের আওয়াজ পেয়ে গায়ত্রী পাগলের মতো টিভির সামনে গিয়ে বসে পড়ে। আসলে শ্রীনুরা নতুন ব্যাটারি লাগিয়ে টিভি চালিয়ে দিয়েছে। গায়ত্রী মন্ত্রমুগ্ধের মতো সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে গেলে দুইজন তাড়াতাড়ি সুরেশকে নিয়ে বাইরে বের হয়। পরের দিন সকালে সুরেশ কোমর ব্যথায় কাটরাতে কাটরাতে বলে নিশ্চয়ই ওইটা একটা অভিশপ্ত সিরিয়াল, ওটা দেখলেই মানুষের উপরে আত্মা ভর করে, আমাদের নিজেদেরই এই সমস্যার সমাধান করতে হবে। শ্রীনু বলে এমনটা শুধু আমাদের তিনজনের স্ত্রীর সাথেই কেন হচ্ছে? কেউ কি আমাদের বাসায় ঢুকে কালো জাদু করেছে? চরণ বলে কোনো ভূতের কাহিনীও তো হতে পারে। সবাই বেশ চিন্তায় পড়ে যায়। বাসায় ফিরে শ্রীনু দাঁত ব্রাশ করছে। তখনই ভাল্লি আসলে বেচারা ভয় পেয়ে যায়। ভাল্লি কিছু না বলেই ওয়াশরুমে ঢুকে পড়ে। ভাল্লিকে ওয়াশরুমে যেতে দেখে শ্রীনুর মা বলে তোমার স্ত্রী কি তোমার সাথে ঠিক মতো কথা বলে নাকি অদ্ভুত আচরণ করে? শ্রীনু জিজ্ঞেস করে কেন, কি হয়েছে? মা বলে আমি গত রাতে ভাল্লিকে শুকনো কাপড় উঠিয়ে আনতে বললে কেমন যেন অদ্ভুত আচরণ করে। শ্রীনু জিজ্ঞেস করে তখন কয়টা বাজছিল? মা বলে রাত 9:30টার দিকে হবে। শ্রীনু বলে ও তোমাকে আবার মারিনি তো? শ্রীনুর মা ছেলেকে এক থাপ্পড় মেরে বলে ওই জন্ম জন্মের বন্ধন নামের কোন এক সিরিয়াল দেখছিল। ঠিক তখনই ভাল্লি ওয়াশরুম থেকে বের হলে তারা দুইজনই ভয়ে সরে গিয়ে নিজেদের মতো কাজ করার ভান ধরে। এরপর থেকে তিন বন্ধুই তাদের স্ত্রীকে দেখলেই ভয় পেয়ে যায়। রাস্তায় ভাল্লি জন্ম জন্মের বন্ধন সিরিয়াল নিয়ে একটা পোস্টার দেখতে পেয়ে সেটা দেখে হাসতে থাকে যে মানুষ সিরিয়াল নিয়ে এত পাগল হয় কিভাবে, অথচ সে আসল সত্যি তো জানেই না। চরণের স্ত্রী তো নিজের পার্লারের বিদ্যা চরণের উপরেই অ্যাপ্লাই করতে শুরু করেছে। বেচারা ভয়ে কিছু বলতেই পারছে না। এদিকে সুরেশ যে পান থেকে চুন খসলেই স্ত্রীর সাথে কিটমিট করত, সে এখন স্ত্রীর বউয়ের খারাপ রান্না খেয়েও বোকার মতো বলে রান্না অনেক ভালো হয়েছে। কয়েকদিন পর এক রাতে বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ভাল্লি শ্রীনুকে বলে এই ওয়েদারে পাকোড়া খেতে খেতে মুভি দেখতে বেশ মজা লাগবে। শ্রীনু ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 9টা বাজতে চলেছে। সে ভাল্লিকে বলে তুমি থাকো, আমি মুভির ক্যাসেট নিয়ে আসি। বাড়ির বাইরে আসতেই দেখে গ্রামে অন্যান্য বাড়ির পুরুষরাও ঘরের বাইরে তাদের মতোই দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে শ্রীনু তার বন্ধুদেরকে বলে গ্রামের সব পুরুষদের সাথে একই ঘটনা ঘটছে, কিন্তু কেউ মুখ খুলছে না। চরণ বলে কারণ গ্রামের সবাই একই সমস্যায় পড়েছে আর লজ্জায় কিছু বলতেও পারছে না। দিন দিন গ্রামের সবার ভেতরে নিজেদের স্ত্রীর প্রতি ভয় বাড়তেই থাকে। চরণের স্ত্রী শালিনী চরণকে বলে আমি গত এক সপ্তাহ ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি আর আমার সিরিয়াল মিস হয়ে যাচ্ছে। চরণ অবাক হয়ে বলে সবার সাথে সেটা হচ্ছে। এদিকে সুরেশ সহ তার বাকি কলিগরা অফিসে এসে সবাই ম্যানেজারকে রিকোয়েস্ট করে সবাইকে যেন নাইট শিফট দেওয়া হয়, মানে কেউ আর রাতে বাসায় থাকতেই চায় না। চরণের কাছে একজন মহিলা এসে বাজার করে বলে রাতে বাসায় পাঠিয়ে দিও তো। চরণ মুখের উপর মানা করে বলে না না, রাতে কোনো ডেলিভারি হবে না। সিনু দেখে গ্রামের সবাই এখন যার যার বাসায় ডিশ কুমারের ডিশ লাইন লাগাচ্ছে। এদিকে ভাল্লি পানি খেতে গিয়ে আটা ফেলে দিলে শ্রীনুর মা ভীষণ রেগে যায়। ভাল্লির শাশুড়িকে সরি বলতে থাকে। তখনই শ্রীনু এসে কোনো মতে মাকে টেনে বাইরে নিয়ে যায়। না জানি কখন ভাল্লির উপর আত্মা ভর করে আর সে মায়ের ঘাড় মোটকে দেয়। শ্রীনু বারান্দায় দাঁড়িয়ে আছে। তখনই ভাল্লি এসে বলে তোমার মা আমার নামে তোমাকে কিছু বলেছে তাই না? শ্রীনু বেশ ঘাবড়ে বলে কই তেমন কিছু না তো। ভাল্লি বলে তোমার মা আমাকে পছন্দ করে না। আসলে আমিও বাসার কাজ করতে চাই, কিন্তু স্কুল কলেজ এরপর চাকরি সব মিলিয়ে আর কখনো বাসার কাজ শিখে ওঠা হয়নি। শ্রীনু আমতা আমতা করে বলে মা তোমাকে শিখিয়ে দিবে। ভাল্লি জিজ্ঞেস করে তবে কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কোনো সমস্যা থাকলে আমাকে সোজা সুজি বলে দাও, আমরা দুজনে মিলে সলভ করে নিব। এরপর এমন কিছু হলে সোজা আমাকে আগে বলবে। শ্রীনু বলে আচ্ছা ঠিক আছে। বিকালবেলা তিন বন্ধু মিলে এক তান্ত্রিক মহিলার বাসায় আসে। এই তান্ত্রিকের নাম হলো মায়া। তিনজন গিয়ে মায়ার সামনে বসে পড়লে মায়া হুট করে হাত উঁচু করে চরণের দিকে ইশারা করে বলে তোর তো হয়ে গেছে। এরপর সুরেশের দিকে ইশারা করে বলে তোরও হবে। মায়ের অ্যাসিস্ট্যান্ট বলে গুরুমা তোমাদেরকে বলেছে তোমাদের আর বেশি দিন নেই। এটা শুনে তিনজনই ভয় পেয়ে যায়। চরণ বলে এভাবে বলবেন না, আপনি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। শ্রীনু বলে আমরা আপনার কাছে সমাধান চেতে এসেছি, আমরা অনেক বড় সমস্যায় পড়েছে। তাদের কথার মাঝে মায়া তাদেরকে থামিয়ে চোখ বন্ধ করে কিছু একটা অনুমান করে হুট করেই চোখ খুলে বলে ও সব সময় রাত 9টায় আসে তাই না? তিনজনই বলে হ্যাঁ, আপনি সত্যি অনেক ক্ষমতার অধিকারী। মায়া তার অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা এনে তাদেরকে দিতে বলে। এরপর সে তার নিজের দৈব দৃষ্টি দিয়ে কিছু একটা দেখে বলে এটা কোনো সাধারণ সমস্যা না। এর মুখোমুখি হতে
মনে অনেক সাহস আর কঠোর হতে হবে। সুরেশ বেশ ভাব নিয়ে বলে, এসব গুণ আমার মধ্যে আছে। মায়া বলে, তাই নাকি? বলেই সেই মন্ত্র লেখা 3টা লিপি দিয়ে বলে, এটা 10 লাখ বার পড়তে হবে। এ কথা শুনে 3জনই ঘাবড়ে যায়। চরণ বলে, সেটা শেষ করতে তো 2 থেকে 3 মাস লেগে যাবে। মায়া বলে, সমস্যা নেই, তোমাদের পক্ষ থেকে আমার শিষ্য পড়ে দিবে। ঠিক তখনই মায়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে বলে, এই কাজের জন্য 10,000 টাকা লাগবে। সুরেশ তাদের মধ্যে আলোচনা করে বলে, থাক, আমরা নিজেরাই করে নিব। মায়ের অ্যাসিস্ট্যান্ট বলে, কোনো কিছু না খেয়ে দিন রাত না ঘুমিয়ে এক পায়ে রোদে দাঁড়িয়ে এই মন্ত্র পড়তে হবে। বাধ্য হয়ে 3 বলদ বলে, বাদ দেন, আমরা বরং টাকাই দিব। মায়া বলে, ভূতের কাছে নিজের ইচ্ছাটাই আসল, তুমি কে তাতে ভূতের কিচ্ছু যায় আসে না, সে শুধু তোমাকে অত্যাচার করে মারবে। মায়ের অ্যাসিস্ট্যান্ট তাদের হাতে একটা বাক্স আর 3টা শিশি ধরিয়ে বলে, যার উপর ভূত ভর করেছে তার চুল কেটে এই তলের মধ্যে রেখে দিবে। তারা হতাশ হয়ে ভাবে, এসব তারা করবে কিভাবে। দেখতে দেখতে রাত 9টা বেজে যায়। 3 জনের স্ত্রী সিরিয়াল দেখতে টিভির সামনে বসেছে। এদিকে তারা একটা বাটিতে ওই তরল ঢেলে কাঁচি দিয়ে বেশ সাবধানে তার স্ত্রীর চুল কাটতে যায়। সুরেশের স্ত্রী গায়ত্রী পেছনে ঘুরে তাকালেই সুরেশ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শ্রীনু আর চরণেরও একই অবস্থা। এরপর সুযোগ বুঝে কোনো রকমের চুল নিয়ে সেই তরলের মধ্যে ফেলে দেয়, কিন্তু কিছুই হয় না। সুরেশ রেগে বলে, আমার এসবে বিশ্বাস করাটাই উচিত হয়নি। সে রেগে সেটা ফেলে দিতেই সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। অনেক কষ্টে পানি দিয়ে সেই ধোঁয়া নিভিয়ে বের হয়ে দেখে তাদের স্ত্রীর মধ্যে এক বৃদ্ধ মহিলার আত্মা বসে আছে, আর তাদের সবার ছবি এদের যার যার বাসার দেওয়ালে টাঙানো। মানে এরা হলো তাদের সবার মৃত দাদি। পরের দিন 3 বন্ধু এক জায়গায় হলে চরণ বলে, দাদিরা মারা যাওয়ার পরও সিরিয়াল দেখবে, এটা আবার কেমন কথা? শ্রীনু বলে, এত যদি সিরিয়াল দেখার ইচ্ছা থাকে তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ডিশ কানেকশন লাগিয়ে নিলেই তো হলো। সুরেশ বলে, মনে হচ্ছে গ্রামে যত বয়স্ক মহিলারা মারা গিয়েছে সবার আত্মা আবার ফিরে এসেছে। সুরেশ বলে, আমার দাদি তো আমাকে কোলে নিয়ে ঘুরতো, আর এখন ওই মহিলার আত্মা আমার গলা টিপে ধরেছিল। চরণ বলে, মায়া কি বলেছিল মনে আছে? আত্মারা তাদের ইচ্ছা পূরণ করতে মরিয়া হয়ে যায়, আমরা কে কি তাদের কিছুই যায় আসে না। শ্রীনু বলে, এখন তো শুধু উপরওয়ালাই আমাদেরকে বাঁচাতে পারবে। ডিশ কুমার আয়েশ করে তার বাসায় বসে ফোনে কথা বলছে। তার স্ত্রী তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, সামনে তার দাদি সিরিয়াল দেখতে দেখতে এক্সারসাইজ করছে। ডিশ কুমার বলে, আমার এসব আত্মা ফাত্তা নিয়ে কোনো চিন্তা নাই, কারণ আমার দাদি এখনো 150 বছর বাঁচবে। তখনই দাদি রাজার আচরণ দেখে তাকে মারতে তেরে টিভির কাছে চলে আসে। এদিকে শ্রীনুরা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। তখনই এক লোক তাবিজ নিয়ে আসলে সবাই তাকে ঘিরে ধরে। সুরেশ জিজ্ঞেস করে, এ দিয়ে কি হবে? লোকটা বলে, এটা তোমাদের স্ত্রীর মধ্যে আত্মা থেকে তোমাদেরকে রক্ষা করবে, দাম মাত্র 4000 টাকা। চরণ বলে, অনেক দাম, 500 টাকায় আমাদের 3 জনকে একটা করে দিয়ে দাও। লোকটা রাজি না হলে উপায় না পেয়ে সবাই টাকা বের করতে চায়। ঠিক তখনই টিভিতে খবর আসে, আপনাদের এত বছরের অপেক্ষার পালা শেষ। আগামী শুক্রবার জন্ম জন্মের বন্ধন সিরিয়ালের শেষ এপিসোড আসছে। এটা দেখে সবাই খুশিতে লাফিয়ে ওঠে, কারণ আর মাত্র 3 দিন পরে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কেউ তাবিজ বিক্রি করতে আসা লোকটাকে আর পাত্তাই দেয় না। রাত 9টা বাজতেই গ্রামের সব মহিলারা তাদের প্রাণ প্রিয় সিরিয়াল দেখতে বসে পড়ে। সুরেশ আর সুন্দর করে চেয়ার রেডি করে, আর গায়ত্রী তার মতোই হাতের ইশারা করতেই ভয়ে ভয়ে রিমোট দিয়ে দৌড়ে গিয়ে ক্যালেন্ডারে মহা আনন্দে মার্ক করছে। তার মতো শ্রীনু আর চরণও মার্ক করে, কারণ আর মাত্র 3 দিন পরে সিরিয়াল শেষ হলেই দাদির আত্মারা চলে যাবে আর সবার জীবনে শান্তি ফিরে আসবে। ফাইনালি শেষ এপিসোডের দিন দাদিদের আত্মার সাথে সব বাসার স্বামীরা ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা করছে। ঝড়ের মধ্যে রাজা ফাইনালি লক্ষ্মীকে দেখে ডাকলে দাদিদের আত্মা থেকেও সব স্বামীরা ব্যাকুল হয়ে তাকিয়ে থাকে যে কখন রাজা তার মনের কথা বলবে আর সিরিয়ালটা শেষ হবে। কিন্তু রাজা লক্ষ্মীকে আপন করে নেওয়ার কথা বলার আগেই একটা গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। লক্ষ্মী ডালটা সরিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছো তো? ফাটা মাথায় হাত রেখে রাজা আচমকায় জিজ্ঞেস করে, কে আপনি? মানে একবারই খেয়েই বাংলা সিনেমার মতো তার স্মৃতি হারিয়ে গেছে। তখনই স্ক্রিনে ভেসে আসে, এই সিরিয়াল আজই শেষ হবে না, বরং আরো লম্বা চলবে। সব স্বামীর তো মাথায় হাত, তাই তারা আর দাদির আত্মারা মিলে ডিরেক্টরকে গালি দেওয়া শুরু করে যে এরা যেন মরার সময়ও পানি না পায়। শালিনী রেগে টিভি ভেঙে ফেলে। সব স্বামীরা কপাল চাপড়ে কান্না শুরু করে দেয়। এপিসোড 2999। হাসপাতালের বেডে রাজার জ্ঞান ফিরলে লক্ষ্মী জুস নিয়ে এসে জিজ্ঞেস করে, আমাকে মনে আছে? রাজার পুরনো সব কথা মনে পড়ে যায়। লক্ষ্মীর জন্য তার বন্ধুদের সবার কাছে তাকে অপমানিত হতে হতো। রাজা জিজ্ঞেস করে, এখনো চাকরি করো? লক্ষ্মী খুশি হয়ে বলে, হ্যাঁ, সেই টাকা দিয়েই তো আপনার হাসপাতালের বিল দিয়েছি।
রাজা রেগে জুসটা লক্ষ্মীর মুখে ছুড়ে বলে, তোমার এই দয়া আমার লাগবে না। লক্ষ্মী কষ্টে ডক্টরকে সব জানালে ডক্টর বলে, রাজা সব মনে আছে, এমনকি আপনাদের বিয়ের কথাও সে ভুলেনি, শুধু গত 1 বছরের স্মৃতি ভুলে গেছে, মানে যা দরকার সেটাই ভুলে গেছে। এই স্টোরি দেখে সুরেশ, চরণ আর শ্রীনুত্তর রাগে মাথায় রক্ত টকবক করছে। সুরেশ বলে, এখন লক্ষ্মীর উপর হওয়া অত্যাচারের 300 এপিসোড বানাবে, তারপর রাজাকে শুধরাতে আরো 300 এপিসোড, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আরো 3000 এপিসোড চলবে। এমন চললে আমাদের তো যার যার বউয়ের মার খেয়েই মরে যেতে হবে। সবাই হঠাৎ টিভিতে খেয়াল করে ডিশ কুমার শ্রীনুর চ্যানেলে তার ডিশ লাইনের অ্যাড দিয়ে বলছে, যদি নির্বিঘ্নে আপনাদের পছন্দের সিরিয়াল দেখতে চান তাহলে আজকেই ডিশ লাইন বদলে ফেলুন। শ্রীনু রেগে গেলে চরণ বলে, এই সমস্যা পরে মিটাস, আগে মায়ের কাছে চল। 3 বন্ধু গ্রামের পুরো পুরুষ সমাজ নিয়ে মায়ের আস্তানায় আসে। মায়া আগের মতো ইশারায় কি সব যেন বলে হাত দিয়ে ইশারা করলেই সুরেশ বলে, এই গ্রামের সকল পুরুষদের দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। শ্রীনু বলে, এর থেকে বাঁচার উপায় কি? মায়া আত্মার সাথে অদ্ভুত ভঙ্গিতে কথা বলে জানায়, ঠিক 10 দিন পর পূর্ণিমা, সেদিন আত্মারা হবে সবচেয়ে শক্তিশালী। ধনী গরিব বড়লোক কেউ বাঁচবে না, এদের থেকে বাঁচা এত সহজ না। ওই শক্তিশালী শক্তির সাথে লড়াই করতে হলে তোমাদের হৃদয়কে মজবুত হতে হবে। চরণ বলে, আপনি শুধু বলুন কি কি করা লাগবে, কত টাকা লাগবে। মায়া বলে, এতে আমি কিছুই করতে পারবো না, ভূত আসলে কি চায়? সুরেশ বলে, সিরিয়াল দেখতে চায়, যে সিরিয়াল শেষ হওয়ার নামই নিচ্ছে না। মায়া বলে, সিরিয়ালের উপর থেকে মন উঠে গেলেই ওরা এমনিই চলে যাবে। চরণ বলে, সিরিয়ালের তো আরো 1000 এপিসোড বাকি, আপনি কিছু তো করেন। মায়া বলে, আমি কিছুই করতে পারবো না, সব তোমাদেরকেই করতে হবে। রাতে শ্রীনু বাসায় ফিরে চুপচাপ শুয়ে পড়ে। হঠাৎ দেওয়ালের দিকে তাকাতেই খেয়াল করে সেখানে দাদির ছবি নেই। ভাল্লির দিকে তাকাতেই দেখে তার মৃত দাদি শুয়ে আছে, চোখ একদম সাদা সাদা করে বলে, শ্রীনু সিরিয়ালটা চালিয়ে দিয়ে তো। শ্রীনু ভয়ে এক লাফ দিয়ে নিচে নেমে শুয়ে পড়ে। ভালি বিষয়টা খেয়াল করে কিন্তু কিছুই বলে না। পরদিন সকালে ভালি চুপচাপ সংসারের সব কাজ করতে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। গরম কড়াই ধরতে গিয়ে তার হাত পুড়ে গেলে শ্রীনু দৌড়ে আসে। ভালি অভিমান করে চলে গেলে শ্রীনু রুমে এসে জিজ্ঞেস করে, একা বসে আছো কেন, কি হয়েছে? ভালি কান্না করে বলে, সেদিন আমিও আপনাকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, সমস্যা থাকলে আমাকে বলেন, তখন কি কিছু বলেছিলেন? এই বাসায় কেউ আমার সাথে ঠিকভাবে কথা বলে না, আমি একদম একা হয়ে গেছি। শ্রীনু ভাল্লিকে তাদের রুমে ডেকে মেঝেতে বসিয়ে টাইলস দেখিয়ে বলে, এটা পোর্সেলিনের টাইলস, মানে খুবই মজবুত, তারপরও এতে ভারী কিছু ঘষার দাগ আছে। এটা কিভাবে হয়েছে জানো? সেদিন তুমি এক হাত দিয়ে ভারী এই বিছানা টেনে তুলেছিলে। ভাল্লি রেগে বিছানা টেনে দেখিয়ে বলে, কই, 1 ফুটাও তো নড়লো না। শ্রীনু আমতা আমতা করে বলে, দেখো ভয় পেও না, তবে সেটা তুমি ছিলে না, আসলে এটা আগে আমার দাদির রুম ছিল, তাই রোজ রাত 9টায় সে আসে। ভাল্লি জিজ্ঞেস করে, সে তো মারা গেছে, তাহলে কিভাবে আসবে? শ্রীনু বলে, সে তো ডিরেক্ট আসে না, তার আত্মা তোমার মধ্যে আসে। 9টার জনম জনমের বন্ধন সিরিয়াল দেখে চলে যায়। ভাল্লি রেগে বলে, দেখো আমাকে নিয়ে সমস্যা থাকলে সোজা বলে দাও, এত ঘুরিয়ে পেঁচিয়ে বাহানা করার কি দরকার? শ্রীনু বলে, আমি মিথ্যা কেন বলবো, যা সত্যি তাই বলছি। তবে তুমি চিন্তা করো না, এসব শুধু তোমার সাথে না, বরং গ্রামের সব মহিলার সাথেই হচ্ছে। ভাল্লি বলে, তুমি এসব কি ভূতের কথা বলছো? শ্রীনু জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, আমরা এর সমাধান বের করে নিব, এই সব কিছু ওই সিরিয়ালের জন্য হচ্ছে। ভাল্লি কোনো কথা না বললে শ্রীনু ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে, তার মানে দাদি চলে এসেছে। ভাল্লির দিকে ভালো করে তাকিয়ে দেখে তার পুরো চোখ সাদা, চানার উপর থেকেই শিরা উপশিরা সব স্পষ্ট ফুটে উঠেছে। ভয়ে শ্রীনু ছিটকে গিয়ে পড়ে নিজের মাথা চাপড়েই বলে, আমি তো ভূতের সাথেই ভূতের গল্প করছিলাম। বেচারার তো পি করে দেওয়ার মতো অবস্থা হয়, কোন রকমে দৌড় মেরে রুম থেকে বের হয়ে যায়, আর দাদির আত্মা নিশ্চিন্তে সিরিয়াল দেখতে বসে যায়। 9:30 বাজলেই সিরিয়াল শেষ হয়ে যায় আর দাদিও চলে যায়। ভালি নিজেকে টিভির সামনে এভাবেই একা বসে থাকতে দেখে ফ্লোরের দাগটা ভালো করে দেখে, তারপর শ্রীনুর বলা কথাগুলো মনে করতে থাকে। পরের দিন মন্দিরে এসে ভাল্লি, শালিনী আর গায়ত্রীকে জিজ্ঞেস করে, তোমরা রাত 9টা থেকে 9:30 পর্যন্ত কি করো? দুজনেই বলে, তা ঠিক জানি না, আমাদের স্বামীরা বলেছে সকালে রোদে কাজ করি, তাই নাকি ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ভাল্লি বলে, আমি জানি কি হচ্ছে, বলেই শ্রীনুর বলা সব কথা বলে দেয়। এদিকে সুরেশ আর চরণ সব জানতে পেরে শ্রীনুকে ধাক্কা মেরে বলে, তুই কেন ভাল্লিকে সব বলতে গেলি? আমাদের আলফা পুরুষের সম্মান একদম ধুলায় মিশিয়ে দিলি। আমরা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম কাউকে কিছু বলবো না, কেন এমন করলি? শ্রীনুর বাচ্চারা মায়া কান্না জুড়ে বলে, তোরা কি জানিস গতকাল ভাল্লির কি অবস্থা হয়েছিল? আমার জায়গায় তোরা থাকলে তোদের তো প্যান্টি ভিজে যেত। এদিকে 3 বন্ধুর স্ত্রীর আত্মার সমস্যা সমাধানে পূজা শুরু করে দেয়। এক একজন নিজ নিজ স্বামীকে এক এক রকমের আইডিয়া দেয়। কেউ বলে ডিশ লাইন কেটে দিতে, তো
তো কেউ বলে ব্যাটারি খুলে ফেলতে। কিন্তু এসব আইডিয়া তো এই বেচারারা আগেই অ্যাপ্লাই করেছে, তাই কোনো কাজই হয় না। উল্টা দাদিদের আত্মা সিরিয়ালে রাজা লক্ষ্মীর উপর নানাভাবে অত্যাচার করছে দেখে রেগে শ্রীনু, সুরেশ আর চরণের উপরে ভয়ানক অত্যাচার শুরু করে দেয়। রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। ভেতরে জোরে শব্দ পেয়ে শ্রীনু রেগে বের হয়ে যায়। বাবা মা জিজ্ঞেস করে উপরে কিসের শব্দ হচ্ছে। শ্রীনু রেগে বলে, বাবা, তোমার মা রোজ এসে আমার স্ত্রীর উপরে ভর করে। আজ অমাবস্যার রাত, চাঁদ রক্তের মতো লাল। সিরিয়াল শুরু হলেই রাজা লক্ষ্মীর উপরে অত্যাচার শুরু করে দেয়। আর এসব দেখে দাদিরা তাদের পোতাদের উপরে অত্যাচার করে। দাদিদের আত্মা এতটাই রেগে যায় যে পুরো গ্রামের আলো জ্বলতে আর নিভতে শুরু করে। পুরো ঘরের সবকিছু ভূমিকম্পের মতো নড়তে থাকে। শ্রীনু বেচারা তো বিছানা থেকেই পড়ে যায়। তাইদের আত্মা তো রাগে ফুঁসছে। শ্রীনু ভাল্লির কাছে গেলে দেখে ভাল্লির চোখ থেকে পানির বদলে রক্ত পড়ছে। মানে ভাল্লির শরীর এত চাপ নিতে পারছে না। তাইদের আত্মা সবকটা চুলের মুঠি ধরে ঘুরাতে ঘুরাতে বলে, কাউকে ছাড়বো না। পরের দিন সকালে একদিকে স্ত্রীরা তাদের বিধ্বস্ত রুমের বর্ণনা দিতে থাকে আর অন্যদিকে স্বামীরা তাদের স্ত্রীর ভয়ানক রূপের বর্ণনা দিচ্ছে। গায়ত্রী বলে, আমি আমার স্বামীকে মেরেছি, ছি ছি, এমন পাপ আমি করতে পারি না। ভাল্লি বলে, আমাদের স্বামীরা এমন কেন? তাদের এখন আমাদের সাথে বসে এই সমস্যার সমাধান বের করা উচিত। তারা নিজেরাই আলোচনায় ব্যস্ত। আসলে তারা নিজেদেরকে কি ভাবে। এদিকে ড্রিঙ্কস করে স্বামীরা বলে, অনেক হয়েছে, আমাদের একটা সম্মান আছে। রোজ আমাদের স্ত্রীর জন্য মার খেতে হচ্ছে। আমি তো কানে এখনো দাদির অশরীরী কণ্ঠ শুনতে পাচ্ছি। শ্রীনু হঠাৎ খেয়াল করে টিভিতে এক টক শোতে সিরিয়ালের নায়ক রাজা ইন্টারভিউতে বলছে, আপনাদের ভালোবাসা থাকলে আরো 1000 এপিসোড বানাবো। সুরেশ রেগে বোতল নিয়ে টিভির মধ্যে মারতে গেলে চরণ তাকে আটকায়। ভালি তখন টক শোতে কল দিয়ে রাজাকে বলে, আপনি এত বছর ধরে লক্ষ্মীকে ভালোবাসেন, সে আপনার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিল। তাহলে এমন মানুষকে তো আপনার ভালোবাসা উচিত, আগলে রাখা উচিত। কিন্তু আপনারা উল্টা এত স্বামী ভক্ত নারীকে অত্যাচার করে, মারধর করে এসব দেখাচ্ছেন। রাজা বলে, আহা, অত্যাচারের সিন দেখানোর পরেই তো ভিউ আকাশচুম্বী হয়ে গেছে। টিআরপি রাতারাতি বেড়ে নম্বর 1 সিরিয়াল হয়ে গেছে। গায়ত্রী রেগে ফোনটা কেড়ে নিয়ে বলে, এই সিরিয়াল আর কতদিন চলবে? আমার দাদি শাশুড়ি ছোটবেলা থেকে চলছে তো চলছেই। এর অত্যাচারে আমার স্বামী রোজ মাথায় ঝান্ডু বাম লাগিয়ে চামড়া পুড়িয়ে ফেলেছে। রোজ বেচারা মার খাচ্ছে। এই শুনে আত্মভিমানী সুরেশ বলে, ও এসব কি বলছে? ন্যাশনাল টিভিতে আমার সম্মান নষ্ট করে দিল। শ্রীনু আর চরণ উল্টা তার মজা নেয়। গায়ত্রী বলে, আপনি গল্পের মোড় ঘুরিয়ে দেন প্লিজ। রাজা বলে, এখন কেউ ভালোবাসা পছন্দ করে না। বাস্তব জীবনেও সবাই আমার ক্যারেক্টারের মতো ভিলেন ক্যারেক্টারই পছন্দ করে। ভাল্লি, গায়ত্রী আর শালিনী রেগে ফোন কারাকারি করে ইচ্ছা মতো রাজাকে গালি দিয়ে দেয়। রাজাও রেগে বলে, পরের এপিসোডে লক্ষ্মীকে এমন মারা মারবো যে একদম মেরেই ফেলবো। না ভালো লাগলে অন্য কোনো শো দেখেন। টক শো শেষ। সুরেশ বেচারা তো শোকে বাঁচে না যে সবার সামনে কিভাবে তার সম্মান নষ্ট হয়ে গেল। শ্রীনু কিছু একটা ভেবে বলে, মায়া বলেছিল সমাধান তোমাদেরই করতে হবে, তাহলেই সবার মঙ্গল হবে। পরের দিন শ্রীনু তার প্ল্যান চরণকে বললে চরণ বলে, এসব কাজে দিবে না। দুজনেই তর্ক শুরু করে দেয়। তখনই সুরেশ এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আগে বল। চরণ বলে, আরে নতুন অ্যাক্টর দিয়ে নতুন সিরিয়াল বানাবে। সুরেশ বলে, অডিয়েন্স কি সেটা বিশ্বাস করবে? চরণ বলে, শ্রীনু মেকআপ করে নিবে। সুরেশ অনেক চিন্তা করে বলে, ঠিক আছে, মানলাম তোর কথা, কিন্তু তুই দুইটা সিরিয়াল একই সময় কিভাবে দেখাবি? চরণ বলে, শ্রীনু বলেছে ক্যাবেলের কারসাজি করে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নিবে। সুরেশ বলে, কিন্তু গল্পে ভূত তাড়ানোর জন্য এমন কি থাকবে? শ্রীনু বলে, আমাদের দাদিরা কি চায়? গল্পের হ্যাপি এন্ডিং। তাই আমরা লক্ষ্মী আর রাজাকে মিলিয়ে দিব, তাহলে সবাই খুশি। চরণ রাজি হতে না চাইলে সুরেশ আর শ্রীনু চরণকে রাজি করানোর চেষ্টা করে। অনেক বলার পর সুরেশ রাজি হতে না চাইলে চরণ আর শ্রীনু তাকে অনেক কষ্টে রাজি করায়। অনেক বলার পর সুরেশ রাজি হয়ে বলে, কিন্তু শুট করবে কে? শ্রীনুর সাথে সাথেই কল দিয়ে ডিরেক্টর বাবু আর ক্যামেরাম্যান ঘানাকে ডেকে আনে। চরণ বাবু আর ঘানাকে দেখে বলে, তুই কি শিওর এরা পারবে? বাবু বলে, ওর কথায় কান দিয়েন না। শোনেন, এই এরিয়ায় আমাদের মতো কম বাজেটে আর কেউ শুট করে দিবে না। তা আপনারা কিসের মুভি বানাবেন? শ্রীনুরা বাবু আর ঘানাকে নিয়ে এসে সেই অভিশপ্ত সিরিয়াল দেখায়। বেশ মনোযোগ দিয়ে সিরিয়াল দেখার শেষে ঘানা ভিরুকে বলে, ভাই, এরা তো অলরেডি গল্প অনুযায়ী ভিডিও বানিয়ে ফেলেছে। শ্রীনু বলে, আসলে সিরিয়ালে যেভাবে গল্প বলে সেটা আমার পছন্দ না, তাই আমরা চাই গল্পের শেষটা আমরা যেমন বলবো তেমন হবে। চরণ জিজ্ঞেস করে, সিরিয়ালে যেমন দেখলেন আপনারা কি একেবারে সেম টু সেম কপি বানিয়ে দিতে পারবেন? ভীর বলে, আরে এসব নিয়ে ভাববেন না, আমাদের কাছে তো এসব একদম ডাল ভাত। কত বড় বড় মুভি বানালাম আর এ তো সামান্য সিরিয়াল। ঘানা বলে, আপনি শুধু অ্যাক্টরদের নিয়ে আসেন, তারপর দেখে নিন, 2 দিনের মধ্যেই কাজ শেষ করে দিব। শ্রীনু বলে, আসলে আমরা অ্যাক্টরদেরকে আনতে পারবো না, আপনাদেরকেই অন্য কাউকে নিয়ে কাজ চালিয়ে নিতে হবে। ব্যাস, এরপরেই নকল সিরিয়াল বানানোর কাজ শুরু হয়ে যায়। নকল অ্যাক্টর এনে তাদের একদম সিরিয়ালের হিরো হিরোইনের মতো মেকআপ করিয়ে শুটিং শুরু করা হয়। নকল
সিরিয়াল বানানোর শেষে ঠিক রাত 9টায় শ্রীনু তার অফিসে গিয়ে চ্যানেল বদলে তাদের নকল সিরিয়াল চালু করে দেয়। এরপর তাড়াতাড়ি বাসায় চলে আসে। সিরিয়ালে লক্ষ্মী রান্নার জন্য গ্যাসে চুলা ধরানোর চেষ্টা করছে আর রাজা রান্নাঘরে জানালায় দাঁড়িয়ে দেখছে, কারণ সে গ্যাসের চুলার পাইপ লিক করে রেখেছে যেন চুলা জ্বালানোর সাথে সাথেই লক্ষ্মী পুড়ে মারা যায়। এদিকে দাদিদের আত্মারা সিরিয়াল দেখার সময় তাদের কেমন যেন সন্দেহ হয়, কারণ এই চেহারাগুলো কেমন যেন অপরিচিত। তাই তারা টিভির কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করে। তখনই 3 বন্ধু এসে তাদের স্ত্রীদেরকে বলে, আরে এটা তো রাজা বাবু, ওই যে সেম বটম শার্ট আর প্যান্ট পরে আছে, চিনতে পারছো না? লক্ষ্মীও তো একই শাড়ি পরে আছে। ওরে বাপরে, এটা কিভাবে হলো? গ্যাসের সিলিন্ডার লিক কে করলো? এবার তো ব্লাস্ট হয়ে গেলে লক্ষ্মী মারা যাবে। ব্যাস, এবার সবাই টেনশনে ছটফট করতে লাগে। তাদের লক্ষ্মী মরে যাবে, এটা কোনোভাবেই মানা যাবে না। কিন্তু লক্ষ্মী রাজাকে বলে, শুনেছেন গ্যাস শেষ হয়ে গেছে, আমি আপনাকে তো বলতেই ভুলে গেছি। প্ল্যান ফেল হয়ে গেলে রাজা কপাল চাপড়ায়, কিন্তু দাদিদের আত্মা তো খুশিতে লাফাচ্ছে, কারণ তাদের লক্ষ্মী বেঁচে গেছে। সিরিয়াল শেষ হলে 3 বন্ধু বলে, জীবনে আজ প্রথমবার ভূতকে বোকা বানালাম। গ্রামের প্রায় সবাই আমাদের সিরিয়াল দেখেছে, এভাবেই চলতে থাকলে আমাদের প্ল্যান সফল হয়ে যাবে। তখনই গ্রামের এক লোক শ্রীনুকে বলে, তোমরা গ্রামের লোকের ভালোর জন্য সিরিয়ালের গল্প বদলে দিলে, তোমরা তো আমাদের গ্রামের সুপার হিরো। এরপর থেকেই শ্রীনুর ব্যবসা চাঙ্গা হয়ে যায়। গ্রামের প্রায় সব বাসা থেকেই ডিশ কুমারের লাইন বদলে শ্রীনুর ডিশ লাইন নেওয়া হয়। কয়েকদিন পরে চরণ শ্রীনুকে বলে, এখন আত্মারা আমাদের সিরিয়ালে বিশ্বাস করে ফেলেছে, লক্ষ্মী আর রাজার মিল করিয়ে সিরিয়াল শেষ করে দিলেই তো হয়ে যায়। শ্রীনু বলে, রাজা লক্ষ্মীকে মারতে চেয়েছিল, এখন হঠাৎ যদি এইভাবে মিল হয়ে যায় তাহলে সন্দেহ করতে পারে। নকল হিরো বলে, গল্পটা কিভাবে শেষ করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। একদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছে, লক্ষ্মী সাদা শাড়ি পরে রাজার দিকে মায়ার ভরা দৃষ্টিতে তাকায়। তখনই হঠাৎ বিদ্যুৎ চমকালে লক্ষ্মী ভয়ে রাজাকে জড়িয়ে ধরে। তখনই রাজা লক্ষ্মীর কাছাকাছি চলে আসে। নকল হিরোইন বলে, আমি এসব পারবো না, এটা পারিবারিক সিরিয়াল, তাছাড়াও অচিরার গপ্পসপ্প অশ্লীলতা প্রমোট করে না। ডিরেক্টর গানা বলে, আমি বলি শোনো, একদিন রাজা সিঁড়ি দিয়ে নামার সময় গড়িয়ে পড়ে হাত পা ভেঙে যাবে, এরপর লক্ষ্মী তাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে, তখনই রাজা লক্ষ্মীর প্রেমে পড়ে যাবে। শ্রীনু বলে, আরে গত 3 মাস ধরে সিরিয়ালে এটাই হচ্ছিল। সুরেশ বলে, সমস্যা হচ্ছে লক্ষ্মীর চাকরি করা নিয়ে। আজকের এপিসোডে লক্ষ্মী চাকরি ছেড়ে সংসারে মন দিবে, আর তাই দেখে রাজা খুশি হয়ে গেলে পরের এপিসোডে ওদেরকে মিল করিয়ে দিব। ব্যাস, সিরিয়াল শেষ। রাতে সিরিয়াল শুরু হয়ে গেলে লক্ষ্মী রাজাকে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। যেহেতু সিরিয়াল শুরু তাই সব আত্মারাও চলে এসেছে। রাজা লক্ষ্মীকে জিজ্ঞেস করে, বলো কি বলতে চাও? লক্ষ্মী বলে, আপনি যা চান আমি তাই করব, আমি চাকরি ছেড়ে দিব, চাকরি ছেড়ে আমি সংসার আর আপনার খেয়াল রাখবো। লক্ষ্মীর এমন সিদ্ধান্তে রাজা খুশি হলেও আত্মারা বলে, সীতা এই কাজটা একদমই ঠিক করলো না, ওর কাজ আমাদের একদম পছন্দ হয়নি। সুরেশ গায়ত্রীকে বলে, আরে এতে রেগে যাবার কি হলো, তুমি কখনো চাকরি করেছো? তোমার মা চাকরি করেছে। কিন্তু না, তা হবে না। দাদির আত্মা বলে, চাকরি বাদ দিয়ে 5 থেকে 10 টাকার জন্য লক্ষ্মী এখন রাজার কাছে হাত পাতবে নাকি? তুমি লক্ষ্মীকে চাকরি করতে না দিয়ে কাজটা ঠিক করলে না রাজা। দাদির আত্মা খেপে গিয়ে চেয়ার দিয়ে মাথায় বাড়ি মারে, তো কেউ আয়না ভেঙে কাঁচের উপরে হাঁটতে শুরু করে। 9:30 সিরিয়াল শেষ হলেই সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্ত্রীদের এমন অবস্থা দেখে সবাই বেশ কষ্ট পেয়েছে। শ্রীনু তো কান্না করতে করতেই বাইরে চলে আসে। সুরেশ বাইরে এসে শ্রীনুকে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন, কি হয়েছে? শ্রীনু বলে, তোর প্ল্যানের কারণে আজ এদের এই অবস্থা হয়েছে। চরণ বলে, ওদের গুরুতর কিছু হয়নি, আর আমরা যদি নিজেরাই মারামারি করি তাহলে এই সমস্যা থেকে বের হব কিভাবে? সব শুনে গায়ত্রী বলে, গল্প পছন্দ হয়নি তাই আমরা এত কিছু করে ফেললাম, এত কিছু হয়ে গেছে, আপনারা আমাদেরকে বলেননি কেন? মা বাবাকে জানালে শ্রীনুর বাবা বলে, আমার মা একবার আমার সাথে দেখা করতেও আসেনি, অথচ প্রতিদিন রাত 9টায় ঠিকই সিরিয়াল দেখতে চলে আসে। সবাই মিলে সমুদ্রের পাড়ে বসলে শ্রীনু বলে, আসলে একজনের সিদ্ধান্ত অন্যজনের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক না, সবকিছু তোমাদের সাথে শেয়ার করা দরকার ছিল। এখন থেকে তোমাদের নিয়ে আলোচনা করব যে সামনে কি করা যায়। শেষ এপিসোডে রাজা আর লক্ষ্মীর কিভাবে মিল করিয়ে দেওয়া যায় এটা এবার তোমরা ঠিক করবে। 3 জন মিলে স্ক্রিপ্ট লিখতে বসে, কিন্তু তাদের অবস্থা ঠিক আমার মতোই, কি লিখবে তার কোনো আগা মাথা পাচ্ছে না। ভালি বলে, আমরাও তো মেয়ে, তাই লক্ষ্মী সেটাই চাই যেটা আমরা চাই, তাই আমরা আমাদের মতো করে স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্ট অনুযায়ী শুটিং সেট আপ করে, শুটিং শুরুও হয়ে যায়। রাজা হাসপাতালের ডেস্কে এসে বলে, আপনাদের বিল কত এসেছে? মেয়েটা বলে, আপনার স্ত্রী সব বিল দিয়ে দিয়েছে। রাজা বলে, আমি কারো দয়া চাই না, ও যা টাকা দিয়েছে সব ফিরিয়ে দিন। রাত তখন 9টা বাজতে চলেছে। শ্রীনুর বাবা অপেক্ষা করছে কখন তার মা সিরিয়াল দেখতে আসবে। ভাল্লির শ্বশুর শাশুড়ি আশীর্বাদ নেয় যেন দাদি শাশুড়ির আত্মা এবার তার পিছু ছাড়ে। সবাই সিরিয়াল দেখার জন্য প্রায় রেডি। সুরেশ আর গায়ত্রীর প্রেম তো উতলে পড়ছে। ওই যে দেখেন, একই বোতলে 2টা স্ট্র দিয়ে খাচ্ছে। শ্রীনু ভাল্লির পাশে বসলে তার বাবা বলে, তুই এই পাশে
পাশে আয়, আজ আমি একটু মায়ের সাথে বসি। আর সিনুর মা শাশুড়ির জন্য পাও ভাজি বানিয়ে এনেছে। কিন্তু রাত 9টা বাজতে গেলেই টিভি অন করলেও চ্যানেল আসে না, ঠিক মতো সিগন্যাল না পেয়ে ঝিরঝির করছে। রাত 8:53 চরণ আর সুরেশ শ্রীনুকে কল দিয়ে বলে চ্যানেল তো আসছেই না। শ্রীনুর বাবা বলে কি রে, আমার মা কি আসবে নাকি আসবে না? এদিকে 9টা বাজতে চললো। সব স্ত্রীরা তাদের স্বামীর জন্য ভয় পেয়ে বলে আপনারা ঘরের বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিন। ভাল্লির কথা মতো তাকে দড়ি দিয়ে শক্ত করে চেয়ারে বেঁধে রাখা হয়। ভাল্লিকে বেঁধে সবাই সিঁড়িতে বসে সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষা করতে থাকে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ 2:07 যেমন অচিরার গপ্পসপের ভিডিও আসে, ঠিক তেমনি 9টা বাজলে জনম জনমের বন্ধনে সিরিয়াল আসে। কিন্তু আজ অচিরার ভিডিও আসলে সিরিয়াল আর আসে না। আর তাতেই আত্মা রেগে ফুঁসতে শুরু করে। সে যেন আজ কোনো কিছুই আস্ত রাখবে না, ঘরের সবকিছু তছনছ শুরু করে দিয়েছে। আর চেয়ার শূন্যে উঠিয়ে বাতাসে ভাসতে থাকে। অপরদিকে গায়ত্রী আর শালিনী দরজা জানালা প্রায় ভেঙেই ফেলেছে। ভাল্লি চেয়ারটা উল্টে পরিবারের সবাইকে বলে 9টা বাজে, এখনো সিরিয়াল চালু করিসনি? 3 বন্ধু তাড়াতাড়ি কেবল অফিস এসে দেখে কেউ তাদের সব কেবল আর সেট আপ ছিঁড়ে রেখেছে। শ্রীনু বলে এসব নিশ্চয়ই ওই ডিশ কুমারের কাজ। শ্রীনুর কারণে ডিশ কুমারের ব্যবসায় লাল বাতি জ্বলছিল, তাই প্রতিশোধ নিতেই সে সব কেবল ছিঁড়ে এসেছে আর যাবার সময় ট্রান্সমিটারটাও নিয়ে চলে গেছে। শ্রীনু বলে ট্রান্সমিটার না হলে আমরা সিরিয়াল দেখাতে পারবো না। আমাদের সবার স্ত্রীর জীবন এখন ঝুঁকিতে। আমার কাছে একটা প্ল্যান আছে, তাড়াতাড়ি চলো। গ্রামের সবাই বাসার টিভি গুলো নিয়ে এক দৌড়ে এক জায়গায় আসে। তারপর শ্রীনু মাইকে সিরিয়ালের থিম সং প্লে করে দিলে সেটা শুনে দাদিদের আত্মা শান্ত হতে শুরু করে। সেই গান ফলো করেই সব আত্মা স্কুল মাঠে এসে হাজির হয়। শ্রীনু তখন রেকর্ড করা ভিডিও সিডি প্লেয়ার দিয়ে সরাসরি টিভিতে চালু করে। সিরিয়ালের রাজা বলে দেখেন, আমি আমার হাসপাতালের বিল নিজে দিতে পারি, তাই আপনি ওনার টাকাটা ফিরিয়ে দিন। তখনই ডক্টর এসে বলে বিল না হয় দিলেন, কিন্তু রক্তের কি করবেন? আপনার মাথায় অনেক জোরে আঘাত লাগার কারণে বেশ রক্তক্ষরণ হয়। আপনার গ্রুপের রক্ত কোথাও পাওয়া যায়নি। আপনার স্ত্রী নির্দিষ্ট সীমার বাইরে গিয়েও অনেক রক্ত দিয়ে আপনার জীবন বাঁচিয়েছে। এমন দৃশ্য দেখে আত্মাদের চোখ তো জুড়িয়ে যাচ্ছে। ডক্টর বলে আপনার স্ত্রী আপনার জন্য একটা আশীর্বাদ। রাজা দৌড়ে গিয়ে লক্ষ্মীর হাত নিয়ে নিজের গালে চড় দিয়ে বলে আমাকে মাফ করে দাও লক্ষ্মী। আত্মাদেরকে দেখে মনে হচ্ছে ঠিক এমন একটা দৃশ্যের জন্যই তারা মহাকাল ধরে অপেক্ষা করছিল। রাজা বলে আমি তোমাকে মারতে চেয়েছি, অথচ তুমি আমার জীবন বাঁচালে। আজ থেকে আমি তোমার ভালো স্বামী হয়ে যাব। তোমাকে চাকরিও ছাড়তে হবে না, আমি তোমাকে ঘরের কাজেও সাহায্য করব। লক্ষ্মী বলে এবার থেকে সংসারের সবকিছু আমরা দুজনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব। ঘরের কাজ করি, রান্না করি, তার মানে এই না যে আমি আপনাকে ভয় পাই। আসলে আমি আপনাকে ভালোবাসি, তাই আপনার সংসার আগলে রাখতে চাই। তার বদলে একটু ভালোবাসা আর একটু সম্মান চাই। রাজা লক্ষ্মীকে জড়িয়ে ধরলে গ্রামের সব মহিলা আর দাদিদের অতৃপ্ত আত্মা শান্তি পায়। তো কি বুঝলেন সবাই? আসলে সংসার মানে কোনো এক পক্ষের কর্তৃত্ব আর অপর পক্ষের সমঝোতা এমন নয়, বরং মিলে মিশে হাসি সুখ আর ত্যাগ ভাগাভাগি করার জায়গা। এক পক্ষ যদি নিজেকে বড় করতে অপরজনকে ছোট করে, তাহলে সে সংসারে সুখ আর সম্মান কোনোটাই থাকে না। আর যেখানে সম্মান থাকে না, সেখানে ভালোবাসা নিছক বিলাসিতা। তাই যে কোনো সিদ্ধান্তে পরিস্থিতিতে একে অপরকে সাথে নিয়ে চলুন, একে অপরের মতামতের গুরুত্ব দিন, তাহলে ছোট্ট সংসারটাই হয়ে যাবে জান্নাতের ছোট্ট এক টুকরা। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।